বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, জমা দেয়া হতে পারে আজ। ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাবেই হবে গণভোট। জোটের ভোটে ইচ্ছেমতো প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ইসিকে বিএনপির চিঠি, বিবেচনার আশ্বাস কমিশনের। উত্তরের জেলা দিনাজপুরে আগে ভাগেই বইছে হিমেল হাওয়া, কুয়াশায় ঘেরা থাকছে সকাল, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি। এবং অনিয়ম আর অব্যবস্থাপনার বেড়া জালে পিরোজপুর জেলা হাসপাতাল, চরম ভোগান্তিতে রোগীরা, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ জমা দেয়া হতে পারে। কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার উপরই গণভোট হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে। সনদ বাস্তবায়নের সুপারিশের রূপরেখা অনুযায়ী প্রথমে একটি আদেশ জারি করা হবে। এই আদেশের ভিত্তি হবে গণঅভ্যুত্থান। আদেশটির নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যার অধীনে গণভোট নিয়ে একটি অধ্যাদেশ করা হবে। এই ভিত্তিতে হবে গণভোট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। আসছে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে জোটগত ভোটের বিধানের সঙ্গে একমত নয় বিএনপি। এক্ষেত্রে আগের অবস্থা বহাল রাখতে ইসিকে চিঠিও দিয়েছে দলটি। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আর কমিশন বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। এম আর আসাদের রিপোর্ট। উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া আরপিওর 20 ধারা সংশোধনে আপত্তি জানিয়েছে বিএনপি। দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে দলটি। তাদের দাবি, জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। এই বিষয়ে ইসির সিনিয়র সচিব জানান, সংশোধনী বাতিলের বিষয় বিবেচনা করার ক্ষমতা কমিশনের হাতে। বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কাজ চলছে বলেও জানান আখতার আহমেদ। দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এখনো নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অর্থবহ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। রোববার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত নেতাদের নিয়ে ফুলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন ফারুক। পাঠ্য বইয়ে স্বৈরাচাররা দলীয়করণ করেছিল অভিযোগ করে সৃজনশীল প্রকাশনাকে জনগণ ও গণতন্ত্রের পক্ষে লিখতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব এই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। নভেম্বরের মধ্যে গণমাধ্যম আইন ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের জানায় ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করবে বলেও জানান তিনি। আর জনগণের সামনে সাগররণী হত্যাকারীদের মুখোশ উন্মোচন করা হবে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন,
ওয়েস বোর্ড বাস্তবায়ন ছাড়া কেউ মিডিয়া চালাতে পারবে না। রোববার বিকেলে ডিআরইউ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত এস ইউ সেলিমের প্রতিবেদনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গেল 15 বছর আওয়ামী লীগ নগ্নভাবে গণমাধ্যমকে অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। নতুন গণমাধ্যম অনুমোদন দেওয়ার মাধ্যমে ফ্যাসিবাদ ও দোসরদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন উপদেষ্টা। পুরাতন বন্দোবস্তের লোকেরা, পুরাতন মিডিয়া হাউস যারা আছে, বড় বড় হাউস, আপনারা বুঝে নেওয়ার কথা, তারা চায় না যে বাংলাদেশে কোনো অল্টারনেটিভ মিডিয়া আসে। আমি যেহেতু এই প্রজন্মের লোক, আমি মিডিয়া দিব, কারণ আমি মনে করি যে এখানে ফ্রেশ ব্লাড দরকার আছে, ফ্রেশ পার্সপেক্টিভের দরকার আছে, এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি। আগামী নির্বাচনের আগেই গণমাধ্যম আইন ও সাংবাদিক সুরক্ষা আইন করার কথাও জানান তিনি। সাংবাদিকতা সুরক্ষা আইন সেটা আমরা অলরেডি বেটিং এ পাঠিয়েছি, এটা কাজ চলতেছে, আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো যে সময় আছে আমাদের হাতে। আরেকটা আইন আমরা পর্যালোচনা করছি, গণমাধ্যম কর্মী আইন। এ সময় প্রেস সচিব শফিকুল আলম সাগররুনির হত্যাকারীদের মুখোশ উন্মোচন করা হবে বলে মন্তব্য করেন। খুবই একটা কষ্টসাধ্য কাজ, বাট আমরা আশাধারী ইনশাআল্লাহ বাংলাদেশে সাগররুনি যারা হত্যা করেছে তাদের একদিন আমরা জানতে পারবো কারা হত্যা করেছে। গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে ন্যূনতম বেতন কাঠামো করার কথাও জানান তিনি। নো ওয়েস বোর্ড, নো মিডিয়া বারবার বলছে, কিন্তু এটা সত্যিকার অর্থে আরও আমাদের যারা গ্রুপগুলো আছে তাদের উচিত এটা নিয়ে আরও সোচ্চার হওয়া। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা শাখার আয়োজনে সমন্বয় সভায় তিনি একথা বলেন। এ সময় সার্জিস আলম আরও বলেন, বিগত 54 বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কালচারালি করাপ্টেড হয়ে গিয়েছে। ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব থেকে বের হয়ে আসতে হবে। এই 54 বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়, কারণ এটা শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনা কিংবা তার কিছু তোষামতকারীর মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, আমলাতন্ত্র, মিডিয়া, বিজনেস থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কালচারালি করাপ্টেড হয়ে গিয়েছে। হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার। আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত কয়েকদিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকছে। তবে পুরোপুরি শীত আসতে মাসখানেক সময় লাগবে। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকছে উত্তরের জেলা দিনাজপুর। মাঝে মধ্যেই বইছে হিমেল হাওয়া। প্রকৃতির এইসব চিত্রই বলে দিচ্ছে দুয়ারে ঘণ্টা বাজাচ্ছে শীত। তবে এই জেলায় পুরোপুরি শীত আসবে নভেম্বরের শেষ ভাগে। বর্তমানে হালকা শীতের আবহাওয়া উপভোগ করছেন এই অঞ্চলের মানুষ। ভোর ভোর টাইমে শীত বেশি, কুয়াশা বেশি লাগতেছে আর ঠান্ডাও লাগতেছে। সকালে কুয়াশা, আমরা ভোরে শীতটা একটু বেশি বোঝা যাচ্ছে। রাতে কুয়াশা, সকালবেলা একটু ঠান্ডা করছে, আমরা কাজে যাচ্ছি। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। গত কয়েকদিনে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। চলতি মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে, সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতিতে সেবা বঞ্চিত হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। জেলা হাসপাতালে সব বিষয় মনিটরিং করার জন্য একটি কমিটি আছে জানিয়ে শীঘ্রই সমস্যাগুলো সমাধান করার কথা বলেন সিভিল সার্জন নূর উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল। দন্ত বিভাগের নোংরা পরিবেশ ও রক্তমাখা যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা দেওয়ার চিত্র এটি। এক্স-রে মেশিন থাকলেও অধিকাংশ সময় নাকি থাকে অচল। পরিপূর্ণ চিকিৎসা না পাওয়া সহ বিস্তর অভিযোগ রয়েছে হাসপাতালে দেওয়া খাবার নিয়ে। খাবার রুচিতে আসে না, মানুষ খাইতে পারে না, একজনের খাবার আর একজনকে দিয়ে দেয়। এখানে স্টাফরা হসপিটালের খাবার ভালো না, আমার রোগী খেতে পারে না, এর জন্য আমি বাড়ি থেকে খাবার আনি রোগীকে খাওয়াই। যে পরিমাণ খাবার আর যে খাবার দিতেছে সেটা রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণও না। রক্ত এবং আবর্জনা ময়লা যেখানে হচ্ছে এবং যে দন্ত জিনিসগুলো দিয়ে মুখের মধ্যে মানে ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসগুলো ছিল একদম অপরিষ্কার। যদিও খাবার নিয়ে অভিযোগ অস্বীকার করেন সরবরাহকারীরা। আমরা সবকিছুই ঠিক মতন দিই, এখন রোগী যুক্ত তো অভিযোগ থাকবেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে সিভিল সার্জন বললেন, দালাল নিয়ন্ত্রণ সহ বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে। পরিচ্ছন্নতা কর্মী তাদের সংকট আছে, তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দালাল আসলে এটা একটা জাতীয় সমস্যা আমাদের এখানে। আমরা দালালদের সাথে মুক্ত করার ব্যাপারে আমরা খুবই কনসার্ন। ডায়াগনস্টিক এবং বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথে মালিকদের সাথে আমরা বসার জন্য একটা চিঠি ইস্যু করেছি। আমরা তাদের সাথে দালাল মুক্ত করার ব্যাপারে তাদের সাথে বসবো। ভোগান্তি লাঘবে সমস্যা সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রত্যাশা সেবা প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 263 জনে। এছাড়া একদিনে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে 1143 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে বরিশালে 2 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে 1 জন করে মারা গেছেন। ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 282 জন। দেশে ডেঙ্গুর নতুন হট স্পট হয়ে উঠছে ময়মনসিংহ। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কত? হাসপাতালগুলোর চিত্র কেমন? ময়মনসিংহে কিন্তু এবার ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে আবির্ভাব হয়েছে। তো আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে আজ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 83 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যে গত 24 ঘন্টায় কিন্তু 30 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আমি আছি মেডিকেলের যে ডেঙ্গু ওয়ার্ড, সেই ডেঙ্গু ওয়ার্ডে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে ডেঙ্গু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কিন্তু মেঝেতে বারান্দায় কিন্তু রোগী গাদাগাদি করে আছে এবং এইবার যে চাপ, সেই চাপ কিন্তু এর আগে কখনো ছিল না। তো আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবারের যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখন কথা বলবো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ইউনিটের যে চিকিৎসক আছেন, যে এই যে ডেঙ্গুর যে পরিস্থিতি, হঠাৎ করে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর যে বেড়ে গেল, রোগী বেড়ে গেল, তো এই বিষয়টা আপনারা এখন কিভাবে করছেন এবং আপনাদের বার্তাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে গত ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা এটা প্রাদুর্ভাবটা বেশি পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বিল্ডিং গুলোর কাজ চলছে, যেগুলা আসলে অরক্ষিত অবস্থায় আছে, বা বিভিন্ন জায়গায় যে কাজগুলা যেখানে আপনার ময়লা আবর্জনা যেগুলাতে সাধারণত ডেঙ্গু মশা বেশি বৃদ্ধি পায়, এবং এইগুলা আমার মনে হয় বা ডেঙ্গুর যে নিধনের যে আপনার কেমিক্যাল, এই কেমিক্যাল গুলা হয়তো বা কম দেওয়া হচ্ছে। আমরা আগে দেখতাম যে ঢাকা থেকে যারা আসছে তারাই শুধু ডেঙ্গু নিয়ে আসতো, বাট আমরা গত 2 মাসে দেখেছি যে এখন প্রায় অর্ধেক বা তার চেয়ে বেশি ময়মনসিংহ থেকে আমরা ডেঙ্গু রোগীর মানে প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি।
যে যারা ময়মনসিংহে বাস করে তারাদেরই ডেঙ্গু হচ্ছে। এইটার আরো কিছু কারণ আছে, যেমন একটা বৃষ্টিপাতের একটা ব্যাপার আছে, যে এনভায়রনমেন্টের যে আপনার মানে আবহাওয়ার একটা ব্যাপার আছে এখানে। তারপর আপনার যে আমাদের যে অসচেতনতা, এটা আমার মনে হয় একটা বড় একটা কারণ। যে আমরা যেমন ডেঙ্গু হলে যে আমার নিজেদেরকে ডেঙ্গু মশা আমাকে না কামড়ালে তো অন্যের কাছে এটা ডেঙ্গু যাবে না। তো এইভাবে আমরা যদি মশারি টানানোতে আমাদের একটা অসচেতনতা, তারপরে আমরা যখন ডেঙ্গু মশা কামড়া ওই সময়টার সম্বন্ধে আমাদের জানার ব্যাপার, ওইগুলা নিয়ে আমাদের মনে সবার মধ্যে একটা অসচেতনতা কাজ করে। এই জন্য ডেঙ্গু চিকিৎসায় আপনারা কি ধরনের কোনো সমস্যায় ফিল করতেছেন কিনা? জি, ডেঙ্গু চিকিৎসা বর্তমানে যে আসলে আমাদের যে ক্যাপাসিটি, যে প্রথমত অ্যাকোমোডেশনে আমাদের একটু সমস্যা হচ্ছে, যে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, আপনি অলরেডি বলেছেন। আর দ্বিতীয় হইলো যে আমরা আমাদের যে পরিমাণ এখানে ডক্টর থাকার কথা, সেই পরিমাণ যে রোগীর সংখ্যা আরো অনেক বেশি, তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে। আর তৃতীয়ত হইলো যে সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, ফ্লুইড। আপনারা জানেন যে ডেঙ্গু চিকিৎসা মূলত প্যারাসিটামল এবং আপনার ইনফিউশন। যদি দেখা যায় যে পেশেন্টটা অনেক মারাত্মক হয়ে যায়, পেশেন্টের যদি ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে মানে ইনফিউশন দিয়ে থাকি। অনেক সময় প্লাটিলেট অনেক কমে গেলে আমরা প্লাটিলেট ট্রান্সফিউশন করি। তো প্লাটিলেট ট্রান্সফিউশনটা একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের জন্য। আনিকা, শুনছিলেন যে হাসপাতালের যে চিকিৎসক, উনি জানাচ্ছিলেন বিভিন্ন তথ্যর কথা বলছিলেন, এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে এই যে রোগী বেড়ে যাওয়ায় কিন্তু যে এখন কিন্তু তাদের যে চিকিৎসা দিতে যে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো সর্বশেষ যদি বলি যে ডেঙ্গুর যে নতুন হটস্পট ময়মনসিংহ, সেখানে কিন্তু চিকিৎসক এবং নার্সরা কিন্তু হিমশিম খেয়েই ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছেন। তো আনিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি আজ সাইক্লোন মন্থায় রূপ নিয়েছে। তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে অগ্রসর হচ্ছে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা এর প্রভাবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালে সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মোসাদ্দেক আহমেদ বশির নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা যুব বিভাগের সভাপতির দায়িত্ব ও জেলা জজ আদালতের এজিপির দায়িত্বে ছিলেন। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পিরু জানান, রোববার সন্ধ্যা 6:30টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাঁতার শেখার সময় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী সাইমা হোসেন সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়। বিকেলে সাঁতার শেখার সময় সাইমা হঠাৎ পানিতে ডুবে যান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে খুচরা পর্যায়ে সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিনা আক্তার সভাপতিত্ব করেন। নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নে শান্তি স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে বিএনপিকে তুলে ধরার লক্ষ্যে মহিষাসুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা অফিস কার্যালয়ে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্যাটার্ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, ভাষা সহ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষায় ঠাকুরগাঁয়ে দিনব্যাপী আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষক দলের আয়োজনে। লালমনিরহাটের হাতীবান্ধায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার কোর্স চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, আজ জমা দেয়া হতে পারে। দৈনিক ইত্তেফাক। প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে, প্রধান উপদেষ্টা। সমকাল। গণভোট ও পরিষদে পাশ হলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ। প্রশ্নবদ্ধ জোটবদ্ধ নির্বাচনে নিজ প্রতীকে ভোটে আপত্তি বিএনপির। বাংলাদেশ প্রতিদিন। জীবন মৃত্যুর জুয়ায় বাংলাদেশিরা, বিএনপির দাবিকে অযৌক্তিক বলল জামাত ইসলামী। যুগান্তর। কারাবন্দী 15 সেনা কর্মরত, আরপিওর একটি ধারা সংশোধন নিয়ে ইসিতে বিএনপির আপত্তি। টয় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু। দ্য ডেইলি স্টার। Why a logistics commission elegance with our realities? There's nothing like having an independent country. এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, জমা দেয়া হতে পারে আজ। ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাবেই হবে গণভোট। জোটের ভোটে ইচ্ছেমতো প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ইসিকে বিএনপির চিঠি, বিবেচনার আশ্বাস কমিশনের। উত্তরের জেলা দিনাজপুরে আগে ভাগে বইছে হিমেল হাওয়া, কুয়াশায় ঘেরা থাকছে সকাল, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি। এবং অনিয়ম আর অব্যবস্থাপনার বেড়াজালে পিরোজপুর জেলা হাসপাতাল, চরম ভোগান্তিতে রোগীরা, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।